আজকের গল্প মরা বন ও ভুতুরে পাইন। লেখক শ্রী বিশু মুখোপাধ্যায়। ছেলেবেলার স্মৃতি জড়ানো বিরাট পাইন গাছটার সামনে এসে দাঁড়ালো হান্স। কি দশাই না হয়েছে গাছটার! স্নিগ্ধ সবুজ পত্রপল্লবের কোনো ঐশ্বর্যই আজ আর নেই। শুধু একটা মৃত শুষ্ক কাণ্ড হাড় গোড় বার করে দাঁড়িয়ে আছে। গাছটার দিকে চেয়ে চেয়ে চোখে জল এলো হান্সের। এই গাছের তলাতেই কবর দেয়া হয়েছিল তার বাবা মাকে। তাদের ছোট দুই ভাই বোনকে রেখে মারা যান হান্সের বাবা ও মা অল্প দিনের মধ্যে। বুড়ো দাদু ও দিদিমার কাছে মানুষ হয়েছিল হান্স আর তার ছোট বোন লেনা। এই গাছের তলায় বসে দিনের পর দিন দাদু ও দিদিমা তাদের নিয়ে কত মজার মজার গল্পই না বলতেন। কিন্তু আজ সে দাদুও নেই, দিদিমাও নেই, আর আদরের সেই একমাত্র বোন লেনাও নেই। নেই মানে বেঁচেই নেই নিশ্চয়ই। অতীতের শেষ স্মৃতি বহন করে দাঁড়িয়ে আছে শুধু ওই হাড় বার করা পাইন আর প্রাসাদ সংলগ্ন বাগানের কারুকার্য করা লোহার গেটটা। বোমার মারাত্মক ধ্বংসলীলা থেকে নিজেকে বাঁচিয়ে এই গেটটাই যে কেমন করে এখনো দাঁড়িয়ে আছে সেও এক আশ্চর্য ব্যাপার। হান্স আর বেশিক্ষণ চেয়ে দেখতে পারল না এই ধ্বংসস্তূপ। একটা অসহ্য যন্ত্রণা তার শরীর ঝিমঝিম করতে লাগলো। মাথা কপাল আর গাল বেয়ে ঘাম ঝরতে লাগলো অনর্গল। এই যুদ্ধ, এই তার পরিণতি। মানুষের সংসার সুখ ঘর বাড়ি যদি নষ্ট হয়ে গেল, আমার আপন জন আত্মীয় স্বজন যদি সবই মরে হেজে গেল, তাহলে আর রইল কি? যুদ্ধে জয়লাভ হলো আর না হলো কি এসে গেল মানুষের তাতে? যুদ্ধ শেষে দেশের বাড়িতে ফিরে এসে একেবারে স্তম্ভিত হয়ে গেল হান্স। অবাক বিস্ময়ে তাকিয়ে রইল তাদের ধ্বংসাবশেষ প্রাসাদ ও আদ্যিকালের ওই পাইন গাছটার দিকে। বাড়ির চেয়ে ওই গাছটাই যেন সবচেয়ে বেশি আজ আকর্ষণ করছে তাকে। এতদিনের যুদ্ধে পরিশ্রান্ত ক্লান্ত হান্স চারিদিকের এই নিদারুণ দৃশ্য সত্যি যেন আর সহ্য করতে পারল না। গাছটার দিকে তাকিয়ে থাকতে থাকতে তার শরীর অবশ হয়ে আসতে লাগলো। চোখের পাতা ভারী হয়ে এলো। কোলনে থাকার সময় যদিও হান্স শুনেছিল তাদের দেশে বোমা পড়ার কথা, কিন্তু এই দৃশ্য সে কল্পনা করেনি। নতুন করে এখানে ঘর বাঁধবার আর সম্ভাবনা নেই। তাছাড়া টাকাই বা কোথা? যা ছিল সবই জ্বলে পুড়ে ভেঙে চুড়ে ধূলিসাৎ হয়ে গেছে। পড়ে আছে শুধু ইট কাঠ লোহার বিক্ষিপ্ত ছোট বড় কতকগুলো স্তূপ। আর দাঁড়িয়ে থাকতে না পেরে বিধ্বস্ত বাড়ির একটা খোলা অংশে গিয়ে বসে পড়ল হান্স। এখন একটু বিশ্রাম না নিলে আর চলতে পারা, এমনকি দাঁড়িয়ে থাকাও সম্ভব নয় তার পক্ষে। বেলা পড়ে এসেছিল। আকাশের গায়ে কে যেন ধূসর কালি ফেরাতে আরম্ভ করেছে। সন্ধ্যা হয় হয়। হান্স তার হাতের রেনকোটটা মাথায় দিয়ে ওই দাওয়ার উপরেই নিজেকে ছড়িয়ে দিল। এই নিরালায় চারিদিকের অস্বস্তিকর পরিবেশের মধ্যেই কে যেন জোর করে শুইয়ে দিল তাকে। বাল্যকাল থেকেই অসীম সাহসী ছিল হান্স। ভয় বলে কিছুই জানত না। এখানেও ভয় তার কিছুই করছিল না বটে, কিন্তু বাল্য কৈশোর ও যৌবনের স্মৃতি জড়ানো এই বাড়িটার দুরিনিবার একটা মায়া আস্তে আস্তে কেমন যেন তাকে অভিভূত করে ফেলেছিল তন্দ্রার মধ্যে। চোখ জুড়ে আসার মুখে শুয়ে শুয়ে দাদু দিদিমা ও লেনার কথা গভীরভাবে মনে পড়তেই হান্স হঠাৎ দেখল লেনা তার চোখের সামনে দাঁড়িয়ে। হান্স লাফিয়ে চেঁচিয়ে উঠল, এ কি লেনা, তুমি?
বেঁচে আছো তাহলে, বলে তার দিকে হাত বাড়িয়ে দিল শেক হ্যান্ড করার জন্যে। কিন্তু লেনা একটু ব্যবধান রেখে সরে গিয়ে বলল, হ্যাঁ আমি, দাদু ও দিদিমা আমরা সবাই আছি, কিন্তু এখানে নয়, অন্য দেশে। হান্স আশ্চর্য হয়ে বললে, দাদু দিদিমাও বেঁচে আছে তাহলে? কোথায় তারা? এলো, এক্ষুনি নিয়ে চলো তাদের কাছে আমায়। কিন্তু অন্য দেশে তোমরা চলে গেছো, তো এখানে এ সময় তুমি এলে কি করে? তুমি এখানে এসেছো জানতে পেরেই আমি এলুম। এখন আমি সব জানতে পারি, সব করতে পারি ইচ্ছে করলে, লেনা বললে গম্ভীরভাবে। এ কথার তাৎপর্য তলিয়ে দেখার অবসর হলো না হান্সের। সে তাড়াতাড়ি বললে, সে কি, অনেক দূর দেশ? যত দূরই হোক, নিমেষে আমি তোমায় সেখানে নিয়ে যাব, আবার নিমেষেই পৌঁছে দিয়ে যাব এখানে, বললে লেনা। এ কথার উত্তরে হান্স বিরক্তির সুরে বোকার মতো বললে, আবার পৌঁছিয়ে দিয়ে যাবে বলছো কেন? আমি আর যাব কোথায়? একসঙ্গেই তো থাকবো আমরা সবাই। তোমার সেখানে থাকা হবে না হান্স, তুমি শুধু দাদু দিদিমাকে দেখেই চলে আসবে। তাড়াতাড়ি ওই গাছটার উপরে উঠে বসবে চলো, আমার হাতে বেশি সময় নেই, বলে লেনা সেই পাইন গাছটার দিকে দেখিয়ে দিল। যন্ত্রচালিতের মতো লেনার সঙ্গে হান্স শুকনো পাইন গাছটার উপর গিয়ে উঠে বসল। ওরা গাছে চড়ে বসবার সঙ্গে সঙ্গেই এরোপ্লেনের মতো হুস হুস করে শূন্যে চলতে আরম্ভ করলো গাছটা। তারপর কিছুক্ষণের মধ্যেই গাছটা এক জায়গায় এসে নামতে আরম্ভ করলো নিচের দিকে। নাববার মুখে লেনা বললে, ছেলেবেলা থেকেই তুমি তো খুব বীর পুরুষ, কিন্তু এখানকার সব দৃশ্য দেখে ভয় পেয়ে না যেন। তার কথা শেষ হতে না হতেই গাছটা ঝুপ করে এনে নামিয়ে দিল তাদের এক বিস্ময়কর দেশে। শো শো শব্দে অনবরতই ঝড়ের বেগে হাওয়া বইছে এলোমেলো। চারিদিকে অস্বাভাবিক রকমের গাছপালা মাইলের পর মাইল জুড়ে অন্ধকার করে রেখেছে সারা দেশটা। মধ্যে মধ্যে তৃণাচ্ছাদিত জলাভূমিতে নানা ধরনের বিভৎস সব সরীসৃপ কিলবিল করে ঘুরে বেড়াচ্ছে। অসংখ্য রক্তপায়ী বাদুড় বিরাট বিরাট ডানা বিস্তার করে উঠছে আর ঝটাপটি কামড়া কামড়ি করছে পরস্পরে। ধোঁয়ার মতো এক ধরনের গ্যাস উঠছে চারিদিকে। জলাভূমির মাঝে মাঝে জল ফুটছে টকবক করে। যত বীরপুরুষই হোক না কেন কেউ এ দৃশ্য দেখে ভয় না পেয়ে কোনো উপায় নেই। হান্স জড়ানো গলায় বললে, এ কি ব্যাপার? এখানে না আছে মানুষজন, না আছে মানুষের ঘর বাড়ি, এখানে এ কোন নরকপুরীতে নিয়ে এলে তুমি আমায়? শিগগির দাদু দিদিমার কাছে নিয়ে চলো, তাদের সঙ্গে দুটো কথা বলেই আমি চলে যাব। হান্সের কথার উত্তরে লেনা এক রকমের অদ্ভুত হাসি হেসে বললে, ঘর বাড়ি মানুষজন সবই আছে এখানে, তবে তুমি দেখতে পাবে না, দেখলে আরো ভয় পেতে। আচ্ছা বেশ, এখন ওদের সঙ্গে তাড়াতাড়ি দেখাটা করিয়ে দাও, আর আর এক মুহূর্ত আমি এখানে থাকতে পারছি না এখানে। তীব্র বিরক্তি হান্সের কথায়। এসো আমার সঙ্গে, বলে একটা জলার পারে হান্সকে নিয়ে গেল লেনা। দূর থেকে ইঙ্গিত করে বলল, ওই দেখো দিদিমাকে। হান্স দেখলে বুড়ি দিদিমা একটা লাঠির উপর ভর দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। হান্স সেদিকে যাবার জন্য চেষ্টা করতেই লেনা ধমক দিয়ে চেঁচিয়ে উঠল, যেও না, যেও না ওদিকে, বিপদে পড়বে। তাছাড়া বুড়ি এখন মানুষও চিনতে পারে না, কথাও বন্ধ হয়ে গেছে। দুজনেরই ওই একই অবস্থা। দাদু, দাদু কোথায়? বলে হান্স মরিয়া হয়ে উঠল তাকে দেখবার জন্য। লেনা আর এক দিক থেকে আঙ্গুল দেখিয়ে বলল, ওই দেখো দাদু বসে বাইবেল পড়ছে এক মনে। ওরও সেল শকে কথা বন্ধ হয়ে গেছে, লোক চেনারও ক্ষমতা নেই, আর কান তো গিয়েছিল আগে থেকেই। কি বলছো তুমি? বলে হান্স লেনার কাছ থেকে ছুটে যেই বুড়োর দিকে যাবে, হঠাৎ দেখে বুড়ো বুড়ি দুজনেই অন্তর্ধান। কেউ কোথাও নেই, শুধু দুটো রক্তচোষা বাদুড় ঝটপট করে উড়ে গেল সেখান থেকে। বিকট ভাবে হেসে উঠল লেনা। একই সব কাণ্ড, একই সব কাণ্ড তোমার! কোথায় নিয়ে এলে তুমি?
কথাটা সম্পূর্ণ শেষ না করেই হান্স যেন হাঁপাতে লাগলো। তার দম যেন বন্ধ হয়ে আসছে। হান্সের কাছ থেকে একটু দূরেই দাঁড়িয়েছিল লেনা। এই কথার পর সে হান্সের আরো কাজ ঘেঁষে এসে দাঁড়ালো। ভারী বিশ্রী দেখাচ্ছে লেনাকে এখন। ক্রমশই তার স্বাভাবিক চেহারাটা বদলাতে বদলাতে এখন যেন কেমন একটা ভয়াবহ রূপ ধারণ করছে। রংটা বদলাতে বদলাতে হয়ে আসছে যেন পোড়া কাঠের মতো। যুদ্ধ ফেরত সাহসী জার্মান সন্তান হান্স মায়ের পেটের বোনের চেহারার এই ভয়াবহ পরিবর্তন দেখে ভয়ে স্তম্ভিত হয়ে গেল। দুটো হাত জোর করে কাঁপতে কাঁপতে সে চিৎকার করে উঠল, লেনা, তোমার দুটি পায়ে পড়ি, তুমি আমায় বাঁচাও, আমি সহ্য করতে পারছি না। কয়েক মুহূর্ত চুপ করে থাকার পর লেনা কথা বললে। গলাটাও তখন তার অস্বাভাবিক রকম বদলে গেছে। সোজাসুজি লেনা বললে, শোনো হান্স, তুমি ভয় পেও না। আমরা কেউই আজ আর বেঁচে নেই, সকলেই মৃত। যুদ্ধ যখন আমাদের দোরগোড়ায় এসে পড়ল, চারিদিকে যখন বোমা পড়ে লোক কুকুর বেড়ালের মতো মরতে লাগলো দূরে নে, যখন সব ধ্বংসের মুখে, আত্মরক্ষার আর কোনো উপায় রইল না তখন বুড়ো দাদু নিরুপায় হয়ে আমায় অনুরোধ করলেন তাদের বিষ দিতে। কারণ তারা দেখলেন এ বয়সে তারা বেঁচে থেকে যদি আমি মরে যাই তো তাদের আর দুর্গতির শেষ থাকবে না, আর সেটা হবে তাদের মৃত্যুর চেয়েও যন্ত্রণা। তাদের প্রস্তাবে শেষ পর্যন্ত আমি রাজি হই এবং ঠিক করি ওদের বিষ দেওয়ার পর আমি নিজেও বিষ খাবো। এই ঠিক করে আমাদের যা পুরনো মূল্যবান সোনা দানা ও জুয়েলারি ছিল, যার দাম হবে প্রায় ওই 5-7 লক্ষ টাকা, তা সবই বাগানের ওই পাইন গাছের তলায় পুঁতে ফেলি। কিন্তু পুঁতে ফেলার আগে তার একটা লিস্ট খামের ভিতর পুড়ে সিল করে আমাদের পুরনো মালি লিসেনভককে দিই, তুমি ফিরে এলে দেবার জন্য। লিসেনভক এখান থেকে পালিয়ে যায় আত্মরক্ষার জন্য। তারপর যখন সত্যি আর আমাদের বাঁচার কোনো উপায় নেই দেখি, তখন একদিন রাত্রে দাদু ও দিদিমাকে আমি নিজের হাতে বিষ তুলে দিই। কিন্তু সেই বিষ নিজে খেতে যাবার আগেই আমাদের বাগানের পাশে বোমা পড়ে। তাই তারই ধাক্কায় আমাদের হাত থেকে বিষের গ্লাস পড়ে যায়। কিন্তু 5 মিনিট যেতে না যেতেই আবার বোমা পড়ে, এবং এবার ঠিক আমাদের বাড়ির উপরেই। সঙ্গে সঙ্গে বাড়ি ঘর হুড়মুড় করে ভেঙে পড়ে, আগুন জ্বলে ওঠে চতুর্দিকে। আমি প্রাণ নিয়ে পালাতে গিয়ে দাদু দিদিমার সঙ্গেই পুড়ে মরি এই বাড়িতে। সে কি ভয়াবহ যন্ত্রণাদায়ক অবস্থা! এখন তুমি ফিরে এসেছো দেখে এই মূল্যবান ধনরত্ন যাতে তোমার হাতে পড়ে সেই খবরটাই দিতে এসেছি। আজ আমি মৃত হান্স, আজ আমি মৃত বলে শেষের দিকে বিকট চিৎকার করে কেঁদে উঠেই অদৃশ্য হয়ে গেল লেনা হান্সের চোখের সামনে। যেমন হঠাৎ তার আবির্ভাব হয়েছিল, তেমনি অকস্মাৎ সে মিলিয়ে গেল। গাঢ় ঘুমের মধ্যেই এই চিৎকারের কর্ণপটহ যেন ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়েছিল হান্সের। লাফিয়ে ধর্মড়িয়ে উঠে পড়ল সে। একবার ভালো করে নিরীক্ষণ করে দেখলো চারিদিক। সে যেখানে ছিল সেখানেই আছে। সারা আকাশ কুয়াশায় ঢেকে থাকলেও তার বুঝতে বাকি রইল না যে ভোর হতে আর বেশি দেরি নেই। সারা গায়ে তখনও ভীতির কাঁটা। এটা যে স্বপ্ন তা কিছুতেই ভাবতে পারছিল না হান্স। এত স্পষ্ট চাক্ষুষ দেখার মতো এত জীবন্ত কি কখনো স্বপ্ন হয়? পাইন গাছের তলায় লুকোনো ধনরত্নের কথা মনে হতেই সে চাইল বাগানের দিকে। এখান থেকে সোজাসুজি গাছটাকে দেখা যাচ্ছিল। এতে চড়েই তো গিয়েছিল সে লেনার সঙ্গে। এখনো কিন্তু ঠিক তেমনই দাঁড়িয়ে আছে সেই শুকনো পাইনের কঙ্কালটা, যেমন ছিল আগের দিন বিকেলের দিকে। লেনার কথা মতো ওরই তলায় যদি পোঁতা থাকে তাদের সমূহ ঐশ্বর্য, তাহলে তো সবটাই সত্যি হয়ে যায়। একবার ভাবলো হান্স।
এমনি সব ভাবতে ভাবতে হান্স গাছটার দিকে যাবে বলে যেই উঠেছে, এমন সময় তার চোখের ওপর ভেসে উঠল আর এক ভয়াবহ দৃশ্য। এই অদ্ভুত ভুতুড়ে গাছের কাণ্ড দেখে সে নিজের চোখেই বিশ্বাস করে উঠতে পারল না হান্স। দেখে তাদের সেই বিশ্বস্ত পুরনো মালি লিসেনভগ ঊর্ধ্বশ্বাসে ছুটছে, আর তার পিছু পিছু তাড়া করে ছুটছে ওই শুকনো ভুতুরে পাইন। এক ভয়াবহ স্বপ্নকে সম্পূর্ণ সত্য বলে বিশ্বাস করে নেবার পূর্বেই আর এক সত্য স্বপ্নের মতোই ভেসে উঠল হান্সের চোখের সামনে। দুহাতে মাথাটা চেপে ধরে সাহসী হান্স ভাবতে লাগলো, তাহলে কি লিসেনভগ সেই খাম খুলে আজই ধনরত্ন আত্মসাৎ করার জন্যে পাইন গাছের তলা খুঁড়তে এসেছিল? নমস্কার।